আমরা সবাই জানি ঠিক এই মুহূর্তে বিহারের নির্বাচনকে কেন্দ্র করে একটা বিতর্ক সামনে এসেছে। না, বিতর্ক এই জন্য নয় যে ওখানে যে জোট তৈরি হচ্ছে, এনডিএ জোট, তার পাল্টা একটা জোট, এসব নিয়ে বিতর্ক নয়। বিতর্ক হচ্ছে নির্বাচন কমিশনের একটা ফতোয়া নিয়ে। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে সেখানে বিশেষ সার্বিক সংশোধন করা হবে। নির্বাচন কমিশনের এই বিশেষ সার্বিক সংশোধন বা এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা নিয়ে প্রশ্ন উঠেছে যে এইভাবে আচমকা যাদের কাগজপত্র দিতে বলা হচ্ছে যে 1987 সালের পরে যাদের জন্ম হয়েছে তাদের শুধুমাত্র ভোটার কার্ড, ভেবে দেখুন, যাদের ভোটার কার্ড দিয়েছে নির্বাচন কমিশনের সূত্রেই যারা ভোটার কার্ড পেয়েছে, আধার কার্ড পেয়েছে, কিংবা যাদের ড্রাইভিং লাইসেন্স আছে কিংবা পাসপোর্ট আছে, তাদের এগুলো নির্বাচনে ভোট দেওয়ার জন্য গ্রাহ্য হবে না। অর্থাৎ নির্বাচন কমিশনের দেওয়া যে ভোটার কার্ড, সেটাকে এখন আর মান্যতা দিতে চাইছে না নির্বাচন কমিশন। সেই সূত্রে তারা বলছে যে তাদের আরও প্রমাণপত্র দিতে হবে এবং তার জন্য একটা সময় নির্ধারণ করা হয়েছে মাত্র 1 মাস, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যাবতীয় নথি দিতে হবে তাদের, এবং তারপরে নতুন করে তাদের নাম নথিভুক্ত হবে। বিষয়টা খুব আশ্চর্যের। বিষয়টা এই কারণে বিতর্কের সূচনা করেছে যে তাহলে কি ঘুরপথে এনআরসি, অর্থাৎ ওই যে নাগরিকত্ব যে পরিচয়পত্র তৈরি করবার একটা উদ্যোগ একটা সময় আমাদের দেশের কেন্দ্রীয় সরকার নিয়েছিল, আমরা জানি গোটা দেশ জুড়ে তার প্রতিবাদ হয়েছিল। সেই প্রতিবাদের সূত্রে কিছুটা থমকে গেছিল সেই এনআরসি করণের প্রক্রিয়া। এখন কি নতুনভাবে বা নতুন প্রক্রিয়া সেই এনআরসি শুরু হলো? এই প্রশ্নটা কিন্তু সবার মধ্যে আসছে। কারণ অনেকেরই অভিযোগ হচ্ছে যে মাত্র 30 দিনের মধ্যে কি করে সাধারণ মানুষের পক্ষে সম্ভব, বিশেষ করে বিহারে যে মানুষগুলো পিছিয়ে পড়া দলিত উপজাতি সম্প্রদায়ের মানুষ, তাদের পক্ষে কি করে সম্ভব 1 মাসের মধ্যে যাবতীয় নথি হাজির করা? যদি নথি হাজির করতে না পারে তাহলে হয়তো ভোট তালিকায় তারা বাতিল হয়ে যাবে। যে হিসেব আমাদের সামনে আসছে, যে পরিসংখ্যান আমাদের সামনে আসছে, তাতে এই মুহূর্তে বিহারে প্রায় 8 কোটি ভোটারের মধ্যে 59 থেকে 60% এইরকম ভোটার রয়েছেন যাদের 1987 সালের পরে জন্ম এবং তাদের এই পরিচয়পত্র দিতে হবে। যদি তারা ঠিকঠাক করে না দিতে পারেন তাহলে তাদের পরিচয় ভোটার তালিকা থেকে তারা বাদ যাবেন। এইরকম একটা সিদ্ধান্ত কেন নির্বাচন কমিশন নিচ্ছে? আমাদের দেশের নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা বরাবর পালন করে এসেছে। আমরা বারবার বলেছি যে কিছুদিন যাবৎ আমরা লক্ষ্য করছি যে আমাদের দেশের সাংবিধানিক যে সংগঠনগুলো রয়েছে, সাংবিধানিক সংগঠন মানে হচ্ছে কনস্টিটিউশনাল ইনস্টিটিউটগুলো, সেগুলো কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেইগুলো নিয়ে যেন একটা সন্দেহের জায়গা ক্রমশ তৈরি হচ্ছে, সেটা যেন কেউ ব্যবহার করছে। বারবার আমাদের এটা মনে হচ্ছে সেই ব্যবহার করছে কিনা এই সন্দেহটা আবার উস্কে দিল নির্বাচন কমিশন। যেভাবে নির্বাচন কমিশন এই আচমকা এটা ঘোষণা করলো, তাতে কিন্তু একটা সন্দেহের জায়গা থাকছে যে ঘুরপথে আসলে মানুষের সেই পরিচয়পত্র বা এনআরসি করবার প্রক্রিয়াটাই চালু হবে না তো। আবার যেটা বলা হচ্ছে যে তুমি নাগরিক কিনা তার প্রমাণ তোমাকেই দিতে হবে, আমাকেই প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা। এক্ষেত্রে নির্বাচন কমিশন আমাকে যে ভোটার কার্ড দিয়েছে, আমার যে আধার কার্ড আছে, সেগুলো কোনো গ্রাহ্যতা পাচ্ছে না বা সেগুলো গ্রাহ্য হচ্ছে না। এই মতো অবস্থায় একটা আশঙ্কা থেকে যাচ্ছে যে এর মধ্য দিয়ে আসলে কি একটা বড় অংশের নাগরিককে বাতিল করবার প্রক্রিয়া শুরু হলো। এই প্রক্রিয়াটা তো আমাদের দেশের কেন্দ্রীয় শাসক দলের একটা লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটার অভিমুখ ধরেই কি চলছে নির্বাচন কমিশন? এইরকম একটা সন্দেহ বা এরকম একটা আশঙ্কার জায়গা কিন্তু খুব মারাত্মক। কেন এরকম আশঙ্কার জায়গা তৈরি হবে? বারবার করে আমরা জানি যে এর আগে নির্বাচন কমিশনের যিনি মাথা ছিলেন তিনি বারবার করে বলতেন যে সব কিছুকে সামনে নিয়ে আসতে হবে, ডিসক্লোজ করো, মানুষের কাছে জানাও। এক্ষেত্রে তেমনটা হয়নি। বারবার করে বলা সত্ত্বেও বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের কাছে এইরকম একটা সিদ্ধান্ত কেন হলো সেটা ব্যাখ্যা করতে পারে
পারেনি নির্বাচন কমিশন। গতকালই বিরোধী দলের পক্ষ থেকে বিহারের একাধিক বিরোধী দল তারা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছিল। তারা রীতিমতো বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তারা আশঙ্কা প্রকাশ করেছেন রীতিমতো যে এমন একটা বিষয় যাচ্ছে যেখানে অনেক মানুষ হয়তো ভোটের বাইরে চলে যাবে। বিরোধীরা বিশেষ করে বিহারের এক শ্রেণীর মানুষ কিন্তু বলছে যে নোটবন্দির পর এবার বোধহয় ভোট বন্দি করতে চাইছে। ওখানকার সরকার ভোট বন্দি করে একটা বড় অংশের মানুষকে বাতিল করে দিতে চাইছে কিনা সেটা নিয়ে একটা আশঙ্কা তৈরি হচ্ছে। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। আজকে আমার অনুষ্ঠানে আমি আমন্ত্রণ জানিয়েছি এই রাজ্যের এডিআর এর অন্যতম যিনি তাকে, তিনি গোটা বিষয়টায় আমি তার কাছ থেকেও জানতে চাইবো। এবং প্রাথমিক যে মুখপাত্র আমি বলে দিলাম এইরকম একটা বিতর্ক তৈরি হচ্ছে এবং খুব আশঙ্কার জায়গা। বারবার বলছি আমাদের সংবিধানের স্বীকৃত যে সাংবিধানিক সংস্থাগুলো সেগুলোকে নিয়ে যদি কোনো সন্দেহের জায়গা তৈরি হয়, সন্দেহের উদ্রেক হয়, সেটা কিন্তু খুব মারাত্মক। ঘুরপথে এনআরসি হচ্ছে কি না এই আশঙ্কাটা কিন্তু থাকছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের যারা শাসক দল তারাও এটা বিরোধিতা করেছে। কিছুদিন পরে হয়তো এখানেও এইরকম একটা প্রক্রিয়া শুরু হবে বা সেই প্রক্রিয়া হয়তো শুরু করতে চাইবে। বারবার করে মনে হচ্ছে আসামে যেটা হয়েছে মারাত্মক, অসংখ্য মানুষ তাদের ভোটার তালিকায় বাদ পড়ে গেছে। তারা তাদের নাগরিকত্ব কি হবে তাই নিয়ে একটা ঘোর সংশয় তৈরি হয়েছে। এবার কি রাজ্যে যেটা শুরু হবে? আর নির্বাচন কমিশন, আবারও বলছেন যে নির্বাচন কমিশন যার সুনাম ছিল গোটা পৃথিবীব্যাপী, এত বড় একটা দেশের নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছে আমাদের দেশের এই সংস্থাটি, সংবিধান স্বীকৃত এই সংস্থাটি নির্বাচন কমিশন, তা প্রশংসার পেয়েছে বিভিন্ন দেশে। এবং বিভিন্ন দেশে এত বড় জনবহুল একটা দেশের যে ভোট পরিচালনা সেটা করবার জন্য তারা অন্য দেশে গিয়ে তাদের পরামর্শ নেওয়া হয়েছে, তারা অভিনন্দিত হয়েছেন। কিন্তু এখন যে অবস্থায় আমরা এসে পৌঁছচ্ছি, ক্রমাগত একটা সংশয়, একটা সন্দেহের জায়গা তৈরি হচ্ছে। এই অবস্থাটি যদি বজায় থাকে তাহলে মারাত্মক অবস্থা হবে। মানে একটা বড় অংশের নাগরিক তারা নিজেরা যদি নিজেদের প্রমাণ দিতে না পারেন তাহলে ভোটার তালিকা থেকে তারা বাতিল হয়ে যাবেন। কোনো একটা লক্ষ্য বা উদ্দেশ্যে এটা করা হচ্ছে কিনা আমাদের বোধহয় বুঝে নেবার বা আলোচনায় আনবার সময় এসেছে। সাধারণ নাগরিকের কাছে গোটা বিষয়টা রাখা, তারা বুঝুন, তারা জানুন। কারণ নাগরিক সচেতনতা বা নাগরিক বোধ দিয়েই তো প্রতিরোধ করতে হবে। এনআরসি মাঝপথে থেমে গেছিল, এটা মানুষ প্রতিবাদে রাস্তায় নেমেছিল বলে অসংখ্য মানুষ রাস্তায় নেমেছিলেন। এখন একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে যে ঘুরপথে এনআরসি আসছে কিনা এবং সেটা নির্বাচন কমিশনের হাত ধরে কিনা, এইরকম একটা আশঙ্কার জায়গা থেকে আমরা একটু গোটা বিষয়টাকে বোঝবার চেষ্টা করব। ডক্টর উজ্জয়িনী হালিম এই রাজ্যের এডিআর এর অন্যতম সদস্য, আমি তাকে আমন্ত্রণ জানিয়েছি আজকে এই বিষয়টার উপর একটু আলোকপাত করবার জন্য। তারা কি ভাবছেন, যেহেতু তারা সাধারণ মানুষকে সচেতন করেন ভোটের বিষয় এবং আমাদের নির্বাচন প্রক্রিয়াটা যাতে স্বচ্ছ হয়, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যাতে কোনো সন্দেহের জায়গা না থাকে সেটা নিয়ে তারা বারবার কাজ করেন। আমাদের এই বিষয়টা সম্পর্কে তারা মানুষকে সচেতন করবার চেষ্টা করেন। আমি তাই ডক্টর উজ্জয়িনী হালিমকে আমন্ত্রণ জানিয়েছি। আমি উজ্জয়িনীর সঙ্গে কথা বলবো যে গোটা বিষয়টা কোথায় এসে দাঁড়াচ্ছে। আমি উজ্জয়িনীর কাছে জানতে চাইব। উজ্জয়িনী, আমি মোটামুটিভাবে বলে দিলাম আশঙ্কার জায়গাটা কিভাবে তৈরি হয়েছে। আপনি একটু বলবেন যে কেন, মানে নির্বাচন কমিশন, প্রথমত আমাদের দেশের নির্বাচন কমিশন এইরকম একটা সিদ্ধান্ত নির্বাচনের 1 মাস আগে নিচ্ছে, মানে 1 মাসের মধ্যে সবাইকে বলতে হবে। যে প্রক্রিয়াটা আপনি নিশ্চয়ই জানেন, এনআরসি প্রক্রিয়াটা কত দীর্ঘদিন চলেছিল। এক্ষেত্রে বলা হচ্ছে 1 মাসের মধ্যে নাগরিককেই তার প্রমাণপত্র নিয়ে হাজির হতে হবে। এবং বিহারের মতো একটা জায়গায়, অনেকেই বলছেন বিহারের মতো একটা জায়গায় প্রচুর মানুষ আছেন যারা পিছিয়ে পড়া, দলিত, উপজাতি তো বটেই, এবং কাজের সূত্রে তাদের অন্য জায়গায় থাকতে হয়। তার মানে তারা যদি 1 মাসের মধ্যে না যেতে পারেন তাহলে ভোটার তালিকা থেকে তাদের নাম বাতিল হয়ে যাবে। আপনি যদি বিষয়টা নিয়ে একটু বলেন। নিশ্চয়ই বিষয়টি আমাদের সবার গোচরে এসেছে এবং আমার মনে হয় বিষয়টি ঘুরপথে এনআরসি কিনা এই আলোচনাতে যাওয়ার আগেও বিষয়টির যে বিভিন্ন দিক এবং প্রেক্ষিত সে সম্পর্কে মানুষের ভালো করে বোঝা দরকার। কারণ না বুঝতে পারলে এবং এই সম্পর্কে সম্যক ধারণা তৈরি না হলে মানুষ কিন্তু সেটা যদি সমালোচনা করতেও হয় তাহলে বুঝে সমালোচনা করতে হবে, তা না হলে সঠিক সমালোচনাটা তৈরি হবে না। প্রথমত আপনাকে ধন্যবাদ যে আপনি সংবাদ মাধ্যমে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাংলা সংবাদ মাধ্যম, আমি জানি না অন্যত্র কতটাই জানি এইভাবে এতটা গুরুত্ব সহকারে আলোচনা হচ্ছে, কিন্তু আগামী দিনে এই আলোচনাটা বড় আকারে আলোচনায় পরিণত হতে বাধ্য। কারণ আজকে যেটা বিহার, সেটা আমাদের ইলেকশন কমিশন পরিষ্কার করে বলেছেন বিহার দিয়ে শুরু হলো, এরপরে যে যে রাজ্যগুলোতে ভোট হবে, আমাদের এরপরেই পশ্চিমবঙ্গ আছে, এরপরে এটা পশ্চিমবঙ্গে হবে
এবং তারপরে ক্রমশ সারা দেশে হবে, ওনারা যে প্রক্রিয়ার কথা বলেছেন। তো এই এসআইআর বা যে ইন্টেনসিভ রিভিশনের কথা বলা হচ্ছে ভোটার তালিকায়, ইলেকটোরাল রোলের কথায়, সেই বিষয়টা কিন্তু প্রথম নয়, এইবারই যে প্রথম হচ্ছে তা না। আগে একবার এরকম চেষ্টা হয়েছিল এবং সেই চেষ্টা প্রায় 1 মাস তো কিছুই না, বছর দুয়েক ধরে কিছুটা চেষ্টা চরিত্র করে অসফল অবস্থায় সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। কতগুলো জিনিস এবারে অস্বাভাবিক ভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত এই পুরো বিষয়টি যেটা আপনি বলছিলেন হঠাৎ করে এখন কেন দরকার। আমি যদি বিহারের প্রেক্ষিতে ভাবি, বিহারে কিন্তু অনেকগুলো নির্বাচন হয়ে গেছে। একদম। বিহারের রাজ্যের নির্বাচন, বিহারের কিছুদিন আগে আমাদের পার্লামেন্ট ইলেকশনও সবকিছুই পার্লামেন্ট হয়েছে, বেশি দিন আগেকার কথা না, বিহারে নির্বাচন হয়েছে। এবং এই নির্বাচনের সময়, ঠিক নির্বাচনের পরবর্তী সময় এবং এখন একটা নির্বাচনের আগে হঠাৎ করে এটা কেন দরকার হয়েছে, এই ব্যাপারটা মানে কেন হঠাৎ নির্বাচন কমিশনের মনে হলো এখনই তালিকা সংশোধন বা রিভিশন করা দরকার। এবং প্র্যাকটিক্যালি যদি আমরা বাস্তবসম্মত ভাবে ভাবতে চাই, 30 দিনের মধ্যে এটা কি করে সম্ভব, এটা কারা করবেন, যারা, এবং এই প্রক্রিয়াটা কি, প্রক্রিয়াটা তো হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা ভোটার, এবং আপনি আপনার শুরুতে খুব চমৎকার ভাবেই বলেছেন যে বিষয়ের ধাপগুলো বলেছেন, যে আসল কথা মানে আরো সংক্ষিপ্ত ভাবে বলে 2003 সালের নির্বাচনের তালিকা, ইলেকটোরাল রোলে যাদের নাম আছে তাদেরকে বলা হচ্ছে, প্রিজিউম করে নেওয়া হবে যে তারা সিটিজেন, প্রিজিউম করে নেওয়া হবে তারা সিটিজেন হয়ে গেলেন এরকম না, ধরে নেওয়া হবে তারা হচ্ছে ভারতের নাগরিক। আর ওই তালিকাতে যাদের নাম নেই তাদেরকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। তো নাগরিকত্বের প্রমাণ ইত্যাদি কথাটা আসলেই আমাদের এনআরসির কথা মনে পড়েই যায়। একদম। নাগরিকত্বের, এবং এটা আপনি বলছেন যে নাগরিকত্বের মানে আমাদের দেশে মানুষের অনেক রকম অনেক অধিকার আছে, অনেক অধিকার নেই, কিন্তু ভারত একটা ইলেকটোরাল ডেমোক্রেসি। এবং একটা ব্যাপারে আমরা সবাই খুব গর্বিত যে আমাদের দেশে নিয়মিত নির্বাচন হয়, এবং অন্তত একটা জিনিস আমরা নিশ্চিত করতে পেরেছিলাম স্বাধীনতার 75, 76, 77 বছর ধরে, যে অধিকাংশ মানুষ অন্তত তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, যারা চান তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এই জায়গাটা আমাদের দেশে কিন্তু একটা স্বাধীনতার পরবর্তী কাল থেকে একটা অর্জনের জায়গা ছিল। এবারে এবং সেটা তার মধ্যেও সমস্যা ছিল, ভোটার লিস্ট নিয়ে কথা ইত্যাদি হয়েছে, কিন্তু এবারে যে ব্যাপক একটা প্রভাব দেখা দিতে পারে এই এসআইআর করার, ইন্টেনসিভ রিভিশনের যে কথাটা বলা হচ্ছে তাতে, সেই রকমটা মানে এক ঝটকায় অসংখ্য মানুষকে নাগরিকত্বের আওতার বাইরে ফেলে দেওয়া, তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার যে জায়গাটা এসে দাঁড়াচ্ছে, সেই জায়গাটা বড় আশঙ্কার বিষয়। আরো আশঙ্কার বিষয় হচ্ছে আমাদের হয়তো প্রশ্ন করা উচিত, অন্তত রাজনৈতিক দলগুলো তো নিশ্চয়ই প্রশ্ন করবে আমরা আশা করি, যে এই যে কাজটা হচ্ছে, এই যে নাগরিকত্বের প্রমাণ দেখতে চাইছে, এবং কে দেখতে চাইছে না, নির্বাচন কমিশন। এবং নাগরিকত্বের প্রমাণ দেখাতে না পারেন যদি কেউ, যে কোনো কারণেই হোক, যে 11টা নথি, 11টা দলিলকে বলা হয়েছে এই দলিলগুলো দেখাতে হবে, এই 11টা দলিলের মধ্যে আপনি ভালোভাবেই বললেন ভোটার কার্ড নেই, আধার কার্ড নেই, রেশন একদম, নেই, যে যেগুলো ভোটার সাধারণ, কার্ডটা নির্বাচন কমিশনই দিয়েছে তিনি তাকে গ্রাহ্য একদমই করছেন। একদমই আধার কার্ড প্রত্যেকটা মানুষের কাছে, ভারতের মানুষের কাছে আজকে আধার কার্ড থাকা প্রায় বাধ্যতামূলক, না থাকলে আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট আপনি করতে পারবেন না। তো ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, যেগুলো প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে থাকে, যে ধরনের জিনিসগুলো, সেগুলোকে একটাও আপনি প্রমাণ হিসেবে নেবেন না। এবং যদি এই প্রমাণগুলো যথেষ্ট পরিমাণে দেখাতে, মানে ঠিক পরিমাণে ওনাদের মনোমতো প্রমাণ না দেখানো যায়, তাহলে নাগরিক মানে ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। এখন এইটার একটা দিক হচ্ছে যে পুরো প্রক্রিয়াটা, আরেকটা দিক হচ্ছে ভীষণ আইনি দিক। আমি আশা করব যে যারা আইন নিয়ে ব্যাপারটা দেখেন তারা এইটা নিয়ে আগামী দিনে এটাকে আইনের জায়গাতে নিয়ে গিয়ে কথাটা বলবেন। আইনের দিকটা হচ্ছে এটা আদৌ নির্বাচন কমিশন করতে পারেন কিনা। নির্বাচন কমিশন যে আইনের আওতায় কাজ করেন, ওটা রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, সেইখানে তারা নির্বাচন পরিচালনা করার জন্য তাদের সম্পূর্ণ ক্ষমতা রয়েছে, তারা ভোটার কার্ড ইস্যু করতে পারেন ইত্যাদি। কিন্তু যে মুহূর্তে তারা ইলেকটোরাল রোলও তারা দেখতে পারেন যে এইখানে কোথাও ভুয়ো ভোটার আছে কিনা ইত্যাদি, কিন্তু যখনই তারা কোনো ভোটারকে ভুয়ো ভোটার বলে চিহ্নিত করেন, তাদের তাৎক্ষণিকভাবে ভোটাধিকার তাদের কাছ থেকে কেড়ে নেওয়ার কিন্তু একটা প্রক্রিয়া রয়েছে।
এবং সেই প্রক্রিয়াটা ডিফাইন্ড, সেই প্রক্রিয়াটা হচ্ছে একটা তাদেরকে জানাতে হয় যে তোমাকে আমরা ভুয়ো ভোটার হিসেবে চিহ্নিত করেছি এবং কেন তোমার ভোটাধিকার থাকবে না, তোমার ভোটাধিকার থাকবে না, কেন তোমার ভোটাধিকার থাকবে তুমি বলো। অর্থাৎ একটা একটা স্টেপস আছে, প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটাকে লঙ্ঘন করে ইলেকশন কমিশনের সত্যি সত্যি আইনি ম্যান্ডেট কি আছে, এটা আমার মনে হয় এটা হয়তো আদালত পর্যন্ত এই বিষয়গুলো গড়াবে, যেখানে এই আইনের দিকটাও একদম পরিষ্কার অনেক যা যা পরিষ্কার ভাবে উঠে আসবে। কিন্তু তার পাশাপাশি অন্য দিকটা হচ্ছে যে যে জিনিসগুলো আজকে ইলেকশন কমিশন চাইছে সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে 1987 এর পরে যাদের জন্ম তাদের কাছ থেকে তাদেরকে দুটো মানে এই যে 11টা ডকুমেন্টস এর কথা বলেছে, হতে পারে যে একটা ডকুমেন্টের দিয়ে আপনি সবকিছু প্রমাণ করতে পারবেন না, দুটো জিনিস প্রমাণ করতে হবে। একটা হচ্ছে সে কোথায় জন্মেছিল এবং সে কবে জন্মেছিল। কবে জন্মেছিল ডেটটা হয়তো আমার মাধ্যমিকের সার্টিফিকেটেও থাকতে পারে, কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেটে আমি কোথায় জন্মেছিলাম তো লেখা থাকে না। সুতরাং ওই আমার কাছে সুতরাং একটা মাধ্যমিকের সার্টিফিকেট আছে কিংবা অন্য আরেকটা কিছু আছে, সবসময় ওই 11টা ডকুমেন্টের মধ্যে একাধিক ডকুমেন্ট লাগতে পারে প্রমাণ করার জন্য যে আমি এইখানে জন্মেছিলাম এবং এই তারিখে জন্মেছিলাম। আর তারপরে যারা আরো পরে জন্মেছেন 18-20 থেকে 20 বছর বয়স, তাদের নিজেদের জন্মেছিলেন তারা কোথায় সেইটা, তাদের মানে স্থান এবং তাদের ডেট অফ বার্থ এন্ড প্লেসের পাশাপাশি তাদের মা বাবা যে এদেশেরই নাগরিক সেই দিকটাও মানে সেটাও দিতে হবে। এবং সেই এই সমস্ত মানে আপনি যে এনআরসির কথাটা এনেছেন, এই বিভিন্ন দিকগুলোর সাথে কোথাও একটা যেন মিল খুঁজে পাওয়া যায় আর কি, সেই প্রমাণ ইত্যাদি করতে হবে। একদম ঠিক। এবং এখানে ওই আপনার কাছে আমার প্রশ্ন, উজিন, আপনি এটা বলুন যে নির্বাচন কমিশন কি নাগরিকত্বের যাচাই করতে পারে, নাগরিক কিনা তার ইয়ে যাচাই করতে পারে? না, আমিও সেটাই বলতে চাইছিলাম। এটার মধ্যে অনেক আইনি জটিলতা আছে বলে প্রাথমিকভাবে যারা এটা নিয়ে গবেষণা করেন তারা এই দিকটা হাইলাইট করছেন। এইটা নির্বাচন কমিশনের আইনি এখতিয়ারে আসে না বলে বিশেষজ্ঞরা মনে করছেন, এবং এটা একটা আইনি লড়াইয়ের জায়গাতে হয়তো যাবে, এবং সেই আইনের যখন ইন্টারপ্রিটেশন হবে সেখানে নির্বাচন কমিশন হয়তো একটা নিজেকে তাদের ডিফেন্ড করতে একটা সমস্যা হতে পারে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। এখন এটা তো গেল একটা দিক, সে আইনের লড়াইয়ে কে যাবেন, কখন নিয়ে যাবেন, এবং আইনের লড়াই আমরা দেখেছি কোর্টে বহুদিন পর্যন্ত আইনের চলতে লড়াইটা থাকে। গড়ায়। ততদিন পর্যন্ত যদি পাশাপাশি সাইমালটেনিয়াসলি কোনো স্টে অর্ডার না থাকে আর যদি এই প্রক্রিয়াটাও চলতে থাকে, তাহলে বহু মানুষ তারা ভোট দিতে পারবেন না। আমাদের দেশের সাধারণ মানুষের কাছে পাসপোর্ট থাকে না, আমাদের দেশের কত মানুষের কাছে বার্থ সার্টিফিকেট থাকে, যেটা বললাম থাকে এটা কি ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, পাসের সার্টিফিকেট। তার থেকে আপনি দুটো জিনিস প্রমাণ করতে পারবেন না, যে আপনি ডেট প্রমাণ করতে পারবেন, কবে জন্মেছিলেন, কোথায় জন্মেছিলেন সেটা প্রমাণ করতে পারবেন না। আর যদি ধরেও নি যে হ্যাঁ সেটাকেই ওনারা মেনে নেবেন, তাহলে কি যারা শুধুমাত্র ম্যাট্রিকুলেশন পাস করেছেন তারাই ভোটার হওয়ার যোগ্য, আর যারা ম্যাট্রিকুলেশন একদম পাস করেননি, যারা স্কুল কলেজে যাননি, তো তাদের আর ভোটার হওয়ার দরকার নেই। কারণ সাধারণ একদম গরিব মানুষ থেকে শুরু করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে, এবং এখানে এটাও উল্লেখযোগ্য যেটা বলে দিচ্ছি, 2003-এ ইলেকটোরাল রোলে আপনার নাম থাকলে ধরে নেওয়া হবে আপনি সিটিজেন, কিন্তু এটা মনে রাখতে হবে সবাইকে যে নামটা যেন বানান ঠিক থাকে, আপনার যেন অ্যাড্রেস চেঞ্জ না হয়ে থাকে তারপরে। হুম। কিন্তু আচ্ছা। ভাবুন 2003 সাল থেকে আজকে 25 সাল, আমাদের অনেকেরই অ্যাড্রেস চেঞ্জ একদম। হয়েছে। আমরা এবং অনেক সময় আমরা জানি যে ইলেকটোরাল রোলে নামের বানান টানান গন্ডগোল থাকে। অসংখ্য তো ভুল, অসংখ্য ভুল ভুল থাকে। তো যখন এবং এই ভুলগুলো আমি এখানে থাকবে, বলি যে অনেক অনেক সময় হয় কি, সরকার বা পুরসভা, আমাদের এলাকা যেমন নামটা পাল্টে গেছে, আগে কলকাতা যা ছিল এখন কলকাতা নেই, এটা পুরসভা পাল্টে দিয়েছে, মানে ওখানেও তো সেটা হতে পারে, মানে সব জায়গাতে হতে পারে। তাহলে তো মারাত্মক যে সরকার এবং পাল্টে দিয়েছে। মহিলাদের ক্ষেত্রে তারা বিয়ে করার পরে পদবি পাল্টেছেন। এবং অনেক অনেক ক্ষেত্রে এটা আপনি বলছেন জায়গার নাম পাল্টেছে, কোথাও কোথাও থানা বিভক্ত হয়ে থানা পাল্টেছে, পোস্ট অফিস পাল্টিয়েছে, থানা পাল্টিয়েছে, অর্থাৎ অ্যাড্রেস চেঞ্জ হয়েছে। বা আপনি বা আমরাই কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে গেছি, এক এক রাজ্যের মধ্যে হলেও গেছি। তো এইরকম পরিস্থিতি যাদের, তারা কিন্তু ওই 2003-এ নাম ছিল বলে নিশ্চিন্তে বসে থাকলে তাদের হবে না। তাদেরকেও তখন তাদের নতুন জায়গাতে তাদের সামগ্রিকভাবে তাদের সিটিজেনশিপ, তাদের প্রমাণপত্রটা দিতে হবে। এবং যেটা আপনি আরেকটু আগে বলছেন স্বচ্ছতার প্রশ্নে, আমি আমাদেরই এরিয়ারেরই অন্যতম যিনি ফাউন্ডার প্রফেসর জগদীশ ছক্কারের একটা বক্তব্য শুনছিলাম, সেখানে উনি বলছিলেন যে
এটাও খুব ওনাকে এই পুরো প্রসেসটা ওনাকে মনে করিয়ে দিচ্ছে ইলেকটোরাল বন্ডের কথা। ইলেকটোরাল বন্ডে যেমন বলা হয়েছিল যে আমরা ট্রান্সপারেন্সি আনার জন্য ইলেকটোরাল বন্ড নিয়ে আসলাম, এবং অথচ বন্ডের নেচারটা হচ্ছে বিয়ারার, এবং বন্ডে যারা টাকা দেবেন তাদের নাম কোথাও থাকবে না। এইটা অনেকটা সেরকমই। এর এটা এখানে বলা হয়েছে যে এই যে পুরো প্রসেসটা হবে তার সব নথিপত্র ইন্টারনেটে আপলোড করা থাকবে, এবং ইন্টারনেটে আপলোড করা তারপরে ছোট্ট করে বলা হয়েছে যার অ্যাক্সেসটা কেবলমাত্র কিছু নির্বাচন কমিশনের অফিসারের কাছে থাকবে। সুতরাং মানে এইটা সবার কি কাছে ধরনের ট্রান্সপারেন্সি হলো?